কেটে গেছে আরও ৫টা দিন। এই ৫ দিনে রূপা নিয়মিত কলেজে যাচ্ছে, আর বাঁধন নিজের ডিউটি নিয়ে ব্যস্ত। বাঁধনের সঙ্গে এখন রূপার একদম দেখা হচ্ছে না বললেই চলে। অনেক রাত করে বাড়ি ফিরে বাঁধন রূপাকে খাইয়ে দিয়ে ঘুমাতে চলে যায় সে। আর রূপাও চুপি চুপি গিয়ে বাঁধনের বুকে শুয়ে পড়ে। এই নিয়ে বাঁধন এখনো পর্যন্ত কিছু বলেনি। সকালে ঘুম ভাঙার পর নিজের বুকে রূপাকে দেখল। কোনো প্রশ্ন করেনি, কোনো আপত্তি জানায়নি। বাঁধনের এই নীরবতাকে রূপায় দিন দিন আরও সাহসী করে তুলছে। এর মধ্যে একদিন আকাশের কাছ থেকে ঠিকানা নিয়ে রূপার সঙ্গে দেখা করতে এসেছিল রজনী রহমান। রূপাকে অনেকবার বুঝিয়েছে বাড়িতে ফিরে যেতে, কিন্তু রূপা নিজের সিদ্ধান্তে অটল। সে বাড়ি ফিরে যায়নি। শেষমেশ রজনী রহমান আর বেশি মাথা ঘামাননি। সহজভাবে কাজ হয়ে গেলই হলো, এত তিনি সন্তুষ্ট। রূপাদের কলেজের বিদায় অনুষ্ঠান। খুব সকালে বৃষ্টি এসে হাজির হয় রূপার ফ্ল্যাটে। বৃষ্টির সাহায্যে তৈরি হয়ে নেয় রূপা কালো রঙের কাজ করা লং কামিজ পরে এসেছে, সঙ্গে ম্যাচিং ওড়না, টাইমস আর ওড়না। আজ রূপাকে অন্যরকম সুন্দর লাগছে। বাঁধন আকাশকে দিয়ে রূপার জন্য প্যান্ট আর চুড়ি দিয়েছিল, সেগুলো পরে নিয়েছে রূপা। সব কিছু শেষে বৃষ্টির সঙ্গে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। কলেজে ঢুকতে সীমা আর ঈশ্বরের সঙ্গে দেখা হয়ে যায় রূপার। কলেজের কেউ এখনো জানে না রূপা বিবাহিত। রূপাকে দেখে সীমা এগিয়ে এসে কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। রূপা মৃদু হেসে বলে, আর তোমাকেও। সীমা কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল রূপার দিকে। মেয়েটা কত ভাগ্যবতী, যাকে সীমা নিজের সবটুকু আবেগ দিয়ে ভালোবাসে। সেই স্ত্রী রূপার প্রেমে পাগল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সীমার। এতদিন ইস্তেকের সঙ্গে তার বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠছে, অথচ সেই বন্ধুত্বের পিছনে যেন স্বার্থ লুকিয়েছে। বন্ধু হয়ে সীমাকে রূপার সঙ্গে ইস্তিয়াকের প্রেম করিয়ে দিতে হবে, এমনই আবদার ইস্তিয়াকের। সীমা মৃদু হাসল। কি অদ্ভুত ভাগ্য তার! যাকে সে ভালোবাসে তাকে অন্য কারোর সঙ্গে ভালোবাসিয়ে দেওয়ার দায়িত্ব শেষমেশ তারই কাঁধে এসে পড়ছে। রূপা, বৃষ্টি, ঈশ্বর, সীমা আর তাদের বাকি বন্ধুরা গিয়ে মঞ্চের সামনে রাখা চেয়ারগুলোতে বসে পড়ল। ধীরে ধীরে বিদায় অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলো। মঞ্চের চারপাশে তখন ব্যস্ততা বেড়ে গেছে। একে একে সবাই নিজেদের জায়গা করে নিয়েছে। শিক্ষার্থীদের কোলাহলে পুরো কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠছে। এর মধ্যে মঞ্চে উঠে এলেন প্রিন্সিপাল স্যার। স্যারকে মঞ্চে উঠতে দেখে উপস্থিত সকল ছাত্রছাত্রী একসঙ্গে হাততালি দিলেন। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে প্রিন্সিপাল স্যার একবার গলা খাঁকড়ে দিয়ে মঞ্চের সামনে বসে থাকা শিক্ষার্থীদের দিকে তাকালেন। তারপর মৃদু হেসে বলতে শুরু করলেন, সম্মানিত শিক্ষকবৃন্দ আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের কলেজের বিদায় অনুষ্ঠান। বিদায় শব্দটা শুনতেই যেন কেমন বুকের ভিতরটা ভার হয়ে আসে, তাই না? কারণ আজকের পর তোমাদের অনেকে এই কলেজের গণ্ডি পেরিয়ে নতুন পথে পা রাখবে। এই কলেজের সঙ্গে তোমাদের যেমন মায়া আছে, তেমনই তোমাদের সঙ্গে আমাদেরও অনেক মায়া জড়িয়েছে। তোমাদের হাসি, তোমাদের দুষ্টুমি, ক্লাসে করা হাজারো বায়না, সব কিছু আমার খুব মিস করব। শিক্ষার্থীদের ভেতর থেকে হালকা হাসির শব্দ ভেসে এলো। প্রিন্সিপাল স্যার মৃদু হাসলেন। তবে বিদায় মানেই কিন্তু শেষ নয়, বরং এটা তোমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু। তোমরা জীবনে অনেক দূর এগিয়ে যাও, সফল হবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের প্রত্যেকের জন্য আমাদের দোয়া আর শুভকামনা সবসময় থাকবে। কথা শেষ করে কিছুক্ষণ চুপ করে রইলেন স্যার। তারপর হঠাৎ তার মুখে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। আচ্ছা, এবার আমি আজকের অনুষ্ঠানের বিশেষ চমক। স্যারের কথা শুনে শিক্ষার্থীদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। প্রিন্সিপাল স্যার মাইক্রোফোনের আরও কাছে ঝুঁকে বলেন, আজকে বিদায় অনুষ্ঠানে আমাদের একজন বিশেষ অতিথি এসেছে। তোমাদের মধ্যে কেউ হয়তো তাকে চেনো, আবার কেউ হয়তো চেনো না। তবে খুব শীঘ্রই তিনি এই মঞ্চে উপস্থিত হবেন। কথাটা শুনে সবাই আগ্রহ হয়ে উঠলেন। স্যার আবার বললেন, তাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট্ট দায়িত্ব আছে। তোমরা পেছনে কয়েকটি ফুলের তোড়া আর কিছু ফুল রাখা আছে, তোমরা সেগুলো নিয়ে কলেজের গেটের কাছে চলে যাও। আমাদের বিশেষ অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে সম্মানের সঙ্গে ভেতরে নিয়ে আসবে। এটুকুতে থেমে হেসে যোগ করলো,
আশা করি তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাকে হতাশ করবে না। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হতে একে একে সকল ছাত্রছাত্রীরা ফুলের তোড়া হাতে নিয়ে কলেজের গেটের কাছে এগিয়ে এলেন। রূপা, সীমা, বৃষ্টি আর ইশরাত এসে দাঁড়ালো সবার সঙ্গে। কৌতূহল সবার চোখ পড়ল কলেজের গেটের দিকে। কে আসছে? এমনকি রূপার বুকের ভেতরটায় কেমন যেন অদ্ভুত একটা কৌতূহল জন্ম নিয়েছে। বৃষ্টি রূপার একদম কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল, কি, কে আসবে রে? রূপা চোখ সরু করে গেটের দিকে তাকিয়ে থেকে বলল, আমি তো জানি না, চুপ থাক, আসলেই দেখতে পারবি। বৃষ্টি আর কোনো কথা বলল না। দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল। কয়েক মিনিট পর হঠাৎ কলেজের গেটের সামনে এসে থামলো কালো রঙের বিলাসবহুল গাড়ি। গাড়িটা থামতে মুহূর্তের মধ্যে সবার চোখ সেদিকে ঘুরে গেল। কৌতূহল নিয়ে একসঙ্গে সামনে তাকালো সবাই। পরক্ষণে গাড়ির ড্রাইভিং সাইডের দরজা খুলে বেরিয়ে এলো আকাশ। বৃষ্টির চোখ কপালে উঠে গেল। মনে হলো এক মুহূর্তের জন্য কারেন্টের শক খেয়ে দাঁড়িয়ে আছে আকাশ। তার মানে আকাশের বিশেষ হতে, কিন্তু আকাশ কীভাবে বিশেষ হতে হয়? সে তো এই কলেজের স্যার। বৃষ্টির মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক করতে লাগলো। তার ভাবনার মাঝে আকাশের পাশে সামনের ডান পাশের দরজাটা খুলে গেল। আর ঠিক তখনই গাড়ি থেকে নামলো বাঁধন। মুহূর্তের মধ্যে যেন চারপাশে সব শব্দ থেমে গেল। কেউ অবাক হয়ে তাকিয়ে রইল, কেউ আবার চোখ বড় বড় করে বাঁধনের দিকে তাকিয়ে। আর রূপার চোখ দুটো বিস্ময়ে কপালে উঠে গেল। বুকের ভেতরটা মুহূর্তে ধক ধক করে উঠল তার। হার্টবিট অস্বাভাবিক দ্রুততায় ছুটছে শুরু করছে। বাঁধন, কিন্তু আজকের বাঁধন যেন সেই পরিচিত বাঁধন নয়। সাদা রঙের ইতালিয়ান কাট ফর্মাল শার্ট পরেছে। শার্টের উপর গায়ে জড়ানো ব্ল্যাক টেইলার্ড টাস্কেডো ব্লেজারের সামনের বোতামগুলো খোলা, ফলে ভেতরের সাদা শার্টের নিখুঁত সৌন্দর্যটুকু স্পষ্ট হয়ে পড়ছে। পরনে ডিপ ব্ল্যাক স্লিম ফিট ট্রাউজার, পায়ে চকচকে ব্ল্যাক প্যান্টের লেদার অক্সফোর্ড শু, বা হাতের কবজিতে ঝলমল করছে দামি ক্র্যাফট ওয়াচ, চোখে কালো এভিয়ান সানগ্লাস। গাড়ির দরজা বন্ধ করে ধীর পায়ে দাঁড়িয়ে গেল বাঁধন। তার পুরো উপস্থিতি এমন এক নিঃশব্দ কর্তৃত্ব, যেন কোথাও প্রবেশ করেনি, বরং জায়গাটা তার উপস্থিত নিজের গুরুত্ব খুঁজে পেয়েছে। রূপা নিঃশ্বাস নিতে ভুলে গেল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। এই মানুষটা তার বাঁধন, তার স্বামী। কিন্তু আজ তাকে দেখে রূপার মনে হলো এই মানুষটিকে সে যেন নতুন করে দেখেছে। বাঁধন ধীরে ধীরে চোখের সানগ্লাস খুলে এক হাতে নিল। তারপর চোখ তুলে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীর দিকে। আর ঠিক সেই মুহূর্তে বাঁধনের চোখ গিয়ে থামল রূপার উপর। রূপার বুকের ভেতরটা কেমন জানি ধক করে উঠল। চোখাচোখি হতে রূপা তড়িঘড়ি করে চোখ নামিলায়। বাঁধনের ঠোঁটের কোণে ফুটে উঠল ক্ষীণ এক হাসি। রূপাকে আজকে যে অসম্ভব সুন্দর লাগছে সেটা বাঁধনের চোখ এড়ায়নি একটুও না। ঠিক সেই মুহূর্তে বাঁধনকে দেখে ভিড়ের মধ্যে থেকে কয়েকজন উত্তেজিত কণ্ঠে চিৎকার করে উঠল, আরে এ তো এসপি বাঁধন রহমান, রহমান পরিবারের বড় ছেলে। এই গোটা জেলার এসপি, স্বয়ং এসপি আমাদের কলেজে বিদায় অনুষ্ঠানে উপস্থিত। আমি তো ভাবতে পারছি না। মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটাই বদলে গেল। এতক্ষণ যে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল, তারা সবাই একসঙ্গে বাঁধনের দিকে তাকিয়ে রইল। কারো চোখ বিস্ময়, কারো চোখে মুগ্ধতা, আবার কারো চোখে স্পষ্ট উত্তেজনা। বাঁধন অবশ্য কারো দিকে তাকালো না। আকাশের সঙ্গে পাশাপাশি হেঁটে কলেজের ভেতরে প্রবেশ করলো সে। দুজনের পরনে একই রকম পোশাক, সাদা শার্ট, কালো ব্লেজার, কালো ট্রাউজার। শুধু বাঁধন আকাশের চেয়ে সামান্য লম্বা। পাশাপাশি হাঁটতে থাকা দুজনকে দেখে দূর থেকে মনে হচ্ছে যেন একই মায়ের পেটের দুই ভাই। তবে দুজনের ব্যক্তিত্বে একটাই পার্থক্য, আকাশের মুখে একটা মৃদু হাসি লেগে আছে, আর বাঁধনের মুখ সেটা যেন পাথরে খোদাই করা। গেটের ভেতরে ঢুকতে কয়েকজন মেয়ে ফুলের তোড়া হাতে ছুটে এলো বাঁধনের সামনে। মেয়েগুলোর চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। কেউ লজ্জায় ঠোঁট কামড়েছে, আবার কেউ বাঁধনের দিকে তাকিয়ে নিজের চুল ঠিক করছে। একজন মেয়ে সাহস করে বাঁধনের সামনে দাঁড়িয়ে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, স্যার, এটা আমাদের পক্ষ থেকে। বাঁধন মেয়েটার দিকে এক পলক তাকালো না, তার চোখে সোজা সামনের দিকে। গম্ভীর কণ্ঠে বলল, থ্যাংক ইউ। ফুলের তোড়াটা নেওয়ার প্রয়োজনটুকু মনে করলো না বাঁধন। মেয়েটার দিকে আর একবার না থেকে বড় বড় পা ফেলে সোজা মঞ্চের দিকে এগিয়ে গেল। মেয়েটা ফুলের তোড়া হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তার মুখের অবস্থা দেখে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো মুখ চেপে হাসতে লাগলো। আরে বড়লোক ঘরের ছেলে, তার উপর এসপি, দেখতে একেবারে আগুন। এরকম ছেলের অ্যাটিটিউড থাকবে না তো কার থাকবে? পাশে
মেয়েটা বাঁধনের দিকে তাকিয়ে প্রায় মুগ্ধ হয়ে বলল, আমি তো পুরোই ক্রাশ খেয়ে গেছি। এমন একটা হ্যান্ডসাম ছেলে পেলে জীবনে আর কি লাগে বলতো। উফ, কি লম্বা দেখছিস, চোখে সানগ্লাস পরে আরো বেশি হ্যান্ডসাম লাগছে। আমি তো জানতাম না আমাদের কলেজে আজ এত বড় কেউ আসবে। একজন কথা শেষ হতে না হতে আরেকজন যোগ দিল। বাঁধনকে ধীরে মেয়েদের ফিসফাস যেন মুহূর্তের মধ্যে পুরো জায়গা ছড়িয়ে পড়ছে। রূপা চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। প্রথমে তার ভালো লাগছিল, তারপরে একসময় চারপাশ থেকে ভেসে আসা কথাগুলো কানে একটু বেশিই লাগতে শুরু করলো। আমি তো পুরোই ক্রাশ, এমন একটা হ্যান্ডসাম ছেলে আর কিচ্ছু চাই না। উহ, কি সুন্দর। রূপার ভ্রু দুটো ধীরে ধীরে কুঁচকে এলো। নিজের অজান্তে একবার বাঁধনের দিকে তাকালো সে। বাঁধন তখন আকাশের সঙ্গে কথা বলতে বলতে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তার চারপাশে এতগুলো মেয়ে তাকিয়েছে, অথচ লোকটার মুখে কোনো ভাবান্তর নেই। রূপার ঠোঁট দুটো অজান্তে শক্ত হয়ে গেল। পাশ থেকে বৃষ্টি সবকিছু বেশ মনোযোগ দিয়ে দেখছিল। মেয়েদের ফিসফাস শুনে সে বিরক্তিতে মুখ মুচড়ে বাঁধনের দিকে তাকিয়ে বলল, এমন ভাব করছে যেন জীবনে আর কোনো ছেলে দেখেনি। রূপার সঙ্গে সঙ্গে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি তখনও বিরক্ত মুখে মেয়েদের দিকে তাকিয়েছে। সত্যি বলছি রে, একটা মানুষকে দেখে এত লাফালাফি করে গিয়েছে, পৃথিবীতে কি আর কোনো ছেলে নেই? রূপা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সবাই এবার মঞ্চের সামনে গিয়ে নিজেদের জায়গায় বসে পড়ল। রূপা 3 সারি পড়েছিল প্রিন্সিপাল স্যারের চেয়ারে, আর ঠিক প্রিন্সিপাল স্যারের পাশে বসে আছে বাঁধন, আর তার পাশে আকাশ। দুজনে পিঠ এদিকে থাকায় রূপা বাঁধনের মুখটা দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর মঞ্চে উঠে এলেন আকাশ। মাইক্রোফোন সামনে দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে মৃদু হেসে বলেন, সম্মানিত শিক্ষকবৃন্দ আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমাদের আনন্দমোহন কলেজের বিদায় অনুষ্ঠান। সত্যি বলতে আজকের দিনটা নিয়ে আমার ভেতরে অনেক রকম অনুভূতি কাজ করছে। একদিকে তোমাদের জন্য আনন্দ হচ্ছে, কারণ তোমরা নতুন জীবনের নতুন একটা অধ্যায়ে পা রাখতে চলছ। অন্যদিকে সত্যিই খারাপ লাগছে, কারণ আজকের পর তোমাদের অনেকে আর প্রতিদিন দেখতে পাবো না। আকাশের কণ্ঠে হালকা আবেগ মিশে গেল। এই কলেজে তোমাদের সঙ্গে কাটানো সময়গুলো আমার খুব সাধারণ মনে হচ্ছে। বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্লাসে দেরি করে এসে স্যারের পক্ষ, পরীক্ষার আগে পড়ার বদলে গল্প করা, আর একজনের সঙ্গে বসে হাজারো পরিকল্পনা করা, এই ছোট ছোট মুহূর্তগুলো একদিন তোমাদের সবচেয়ে বেশি মনে পড়বে। জীবনে অনেক বড় হবে তোমরা, নতুন মানুষ চিনবে, নতুন জায়গায় যাবে, কিন্তু কলেজের জীবনে এই সময়টা আর কখনো ফিরে পাবে না। তাই আমার অনুরোধ, জীবনে যতই দূর যাও না কেন, এই কলেজ আর এখানে কাটানো সময়গুলো কখনো ভুলে যেও না। বৃষ্টি মনোযোগ দিয়ে আকাশের কথাগুলো শুনছিল। রূপা চুপচাপ বসেছে। আকাশ আর কিছুক্ষণ কথা বলার যে হঠাৎ মুচকে এসে মাইক্রোফোনে বলল, এবার আমি মঞ্চে রাখছি আমার খুব একজন কাছের মানুষকে। আমি আশা করি বন্ধু আমার ডাক শুনে মঞ্চে আসবে। আকাশ একটু হাসলো, তারপর মাইক্রোফোন হাতে, বাঁধন তুই মঞ্চে আয়। মুহূর্তে পুরো হলরুম হাততালি মুখরিত হয়ে উঠল। বাঁধন ধীর পায়ে উঠে মঞ্চের দিকে এগিয়ে গেল। মঞ্চে উঠে আকাশের পাশে দাঁড়াতে 2 হাত পকেটে ঢুকিয়ে নিল। মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব, যেন এত মানুষের দৃষ্টি তার উপর আটকে থাকলেও তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আকাশ মাইক্রোফোনের দিকে তাকিয়ে মুচকি এসে মাইক্রোফোনে বলল, এ হচ্ছে বাঁধন রহমান, আমাদের রহমান পরিবারের বড় চাচুর একমাত্র ছেলে, অর্থাৎ এই শহরে এসপি। অনেকে হয়তো আমাদের দেখে ভেবেছে আমরা আপন ভাই। হ্যাঁ, আমরা এক মায়ের গর্ভের ভাই নই, কিন্তু সম্পর্কের দিক থেকে ও আমার আপন ভাইয়ের চেয়ে কোনো অংশই কম নয়। বাঁধনের থেকে আমি 8 মাসের ছোট। আমরা প্রায় 15 বছর একসঙ্গে বড় হয়েছি। ওর সঙ্গে আমার হাজারো স্মৃতি আছে, হাজারো গল্প আছে। সত্যি বলতে সেই গল্প বলতে শুরু করলে আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তবু গল্প শেষ হবে না। মুহূর্তে মেয়েদের মধ্যে চিৎকার শুরু হয়ে গেল। মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন হ্যান্ডসাম ছেলেকে দেখে মেয়েদের ফিসফিসানি যেন আরও বেড়ে গেল। একটা মেয়ে মুগ্ধ চোখে তাকিয়ে বলে, দেখে মনে হচ্ছে মঞ্চে দুটো চাঁদ উঠছে, আমরা সেই চাঁদ দেখছি। আর একজন চাপা গেলে বলল, দুজনে অনেক হ্যান্ডসাম, বিশেষ করে বাঁধন। মেয়েগুলো কথাগুলো রূপার কানে স্পষ্ট পৌঁছেছিল, আর অদ্ভুতভাবে প্রতিটা কথায় তার ভীষণ বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল মেয়েগুলোকে যেন তার কাছ থেকে বাঁধনকে কেড়ে নেওয়ার ফোন দিয়ে আসছে, গোপনে ফোন দিয়ে আসছে। ভাবনা মাথায় আসতে রূপা নিজেই কেমন অস্বস্তিতে পড়ে গেল, কিন্তু তারপরে মঞ্চের দিকে তাকিয়ে থাকা মেয়েগুলোর উপর থেকে তার বিরক্তি একটু কমল না। আকাশ এবার বাঁধনের দিকে মাইক্রোফোনটা এগিয়ে দিয়ে মুচকি এসে বলল, এবার তুই কিছু বল। বাঁধন এবার মাইক্রোফোনটার দিকে তাকালো, তারপর ধীর সোজা হয়ে দাঁড়ালো। মুহূর্তে তার গভীর মুখটা আরও কঠিন হয়ে গেল। মেয়েদের চিৎকার ধীরে ধীরে থেমে গেল। পুরো হলরুমে
শান্ত হয়ে গেল। বাঁধন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি খুব বেশি কথা বলি না, তাই বড় কোনো বক্তব্য দেওয়ার মতো মানুষ আমি নই। তবে আজ এখানে দাঁড়িয়ে তোমাদের একটা বলতে চাই, তোমরা যারা আজ এই কলেজ থেকে বিদায় নিচ্ছ, তোমাদের জীবনে তোমাদের বাবা মায়ের পর সবচেয়ে বড় অবদান হবে তারা হলেন তোমাদের শিক্ষক শিক্ষিকারা। তোমরা হয়তো অনেক সময় তাদের বকা খেয়েছো, অনেক কঠিন কথা শুনেছ, কখনো হয়তো শুনেছ স্যার ম্যাডামরা অযথাই এত কঠোর হচ্ছেন, কিন্তু বিশ্বাস করো তাদের এই কঠোরতার পিছনে তোমাদের ভালো যাওয়াটাই ছিল। বাঁধনের গম্ভীর কণ্ঠে পুরো হলরুম নিস্তব্ধ হয়ে শুনছিল। তোমরা জীবনে অনেক বড় হবে, ভালো চাকরি করবে, ব্যবসা করবে, অনেক টাকা উপার্জন করবে, নিজের একটা পরিচয় তৈরি করবে, কিন্তু একটা কথা মনে রেখো, মানুষের আসল পরিচয় তার পদবি বা অর্থে না, তার ব্যাপারে। তাই জীবনে যতই বড় হয় নিজের শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে ভুলবেন, বিকজ রেসপেক্ট ইট আর্ন নট ডিমান্ড। বাঁধনের শেষ কথায় কয়েকজন ছাত্রছাত্রী মুগ্ধ হয়ে একে অপরের দিকে তাকালো। বাঁধন এবার সবার সামনে বসে থাকা শিক্ষকদের দিকে তাকিয়ে বলেন, আপনারা শুধু বইয়ের শিক্ষা দেননি, আমাদের মতো অসংখ্য মানুষকে জীবনের পথে চলার শিক্ষা দিয়েছেন। আপনাদের দেওয়া ছোট্ট উপদেশ হয়তো কোনো ছাত্রের পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজ যারা এখান থেকে বিদায় নিচ্ছেন, তারা তোমাদের শিক্ষকদের কথা মনে রেখো। জীবনে যতই দূরে যাও, নিজেদের শেকড়কে কখনো ভুলো না। বাঁধন আর কোনো কথা বলল না। মাইক্রোফোনটা আকাশের দিকে ফিরিয়ে মুহূর্তের জন্য পুরো হলরুমে নিস্তব্ধ হয়ে রইল। তারপর চারপাশে হাততালি মুখর হইল। রূপা চুপচাপ বাঁধনের দিকে তাকিয়ে রইল। বাঁধনের গম্ভীর কণ্ঠ, শিক্ষকের প্রতি সম্মান আর কথার ভিতরে দৃঢ়তা, সব কিছু অদ্ভুতভাবে তার চোখে আটকে গেল। তার পরেক্ষণে বাঁধনের দিকে মুগ্ধ হয়ে চোখে তাকিয়ে থাকা মেয়েগুলো দেখে রূপার মুখটা আরও গম্ভীর হয়ে উঠল। এবার অংশগ্রহণ পর্ব শুরু করলো। আকাশ নিজে অংশগ্রহণকারীদের তালিকা সম্মিলিত ডায়েরিতে হাতে তুলে নিল। তালিকায় একদম উপরের নামটা পড়তে আকাশের চোখ কপালে উঠল। সে এক মুহূর্তে বাঁধনের দিকে তাকালো। বাঁধন মঞ্চ থেকে নিচে নামার জন্য এক পা বাড়িয়েছে। ঠিক তখনই আকাশ মাইক্রোফোনে ঘোষণা করলো, আমাদের আজকের বিদায় অনুষ্ঠানের প্রথম পর্ব কবিতা আবৃত্তির তালিকায় সবার উপরে আছে রূপা। রূপা, তুমি মঞ্চে এসো। রূপার নামটা ঘোষণা হতে বাঁধনের পায়ের পাতা মঞ্চের মেঝেতে যেন আটকে গেল। সে আর নিচে নামলো না, বরং সোজা দৃষ্টিতে নিচে চেয়ারে বসে রূপার দিকে তাকালো। রূপার সারা শরীর তখন ভয়ে থরথর করে কাঁপছে। নিজের নাম শুনে পাথরের মূর্তির মতো জমে আছে। রূপার এমন জড়তা দেখে বৃষ্টি তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উঠল, কি হলো ওর যা? রূপা ধীরে ধীরে পায়ে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে কবিতার ডায়েরিটা বের করে মাথা নিচু করে ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে এলেন। রূপার প্রতিটি পদক্ষেপ যেন হাজারটা কাঁঠায় বিছানো। আকাশ মাইক্রোফোনের সামনে থেকে সরে গেল। রূপা কাঁপা কাঁপা পায়ে মাইক্রোফোনের স্ট্যান্ডটা সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই বাঁধন স্থির পায়ে হেঁটে এসে রূপার ঠিক গা ঘেঁষে দাঁড়ালো। বাঁধনকে এমন আচমকা নিজের পাশে এসে দেখে রূপা চমকে উঠলেন। তার স্পন্দন যেন বুকের ভেতর ড্রাম পেটাতে শুরু করলো। এই মানুষটা কেন তার পাশে? বাঁধনের এই তীব্র পুরুষালী উপস্থিতি রূপার অস্তিত্বকে যেন গ্রাস করে ফেলছে। এই অবস্থায় কবিতা আবৃত্তি করা তো দূরের কথা, ঠিকমতো শ্বাস নেওয়া রূপার কাছে অসম্ভব বলে মনে হতে লাগলো। সারা শরীর থরথর করে কাঁপছে, গলা দিয়ে একটাও শব্দ বেরোচ্ছে না। বাঁধন রূপার এই অবস্থা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করব। তারপর ঝিমঝিম করা গলা স্বরে নিচু গলা ফিসফিস হলো, আমি এখানে রোমান্স করছি না যে আমাকে দেখে এইভাবে কাঁপতে হবে। ইডিয়েট, না কেঁপে শুরু করো। বাঁধনের কণ্ঠের এই আদেশের ধমকে রূপা যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল। দ্রুত একটা লম্বা শ্বাস নিয়ে কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললো। সামনে তাকিয়ে জোরে করে ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটিয়ে উঠল, আসসালামু আলাইকুম, আমি রূপা। বাকিটুকু উচ্চারণ করার আগে কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বাঁধন তাকে থামিয়ে দিল। উহ, দ্যাটস নট ইয়োর নেম এনিমোর, মিসেস বাঁধন রহমান। মুহূর্তে থমকে গেল রূপা, ভ্যাবাচাকা খেয়ে বাঁধনের দিকে তাকাতে গেল। লোকটা দুই হাত প্যান্টের পকেটে ঢুকে দিয়ে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। মুখে কোনো হাসি নেই, চোখে মুখে বিন্দুমাত্র দ্বিধা। রূপা কিছুটা ইতস্তত করে নিচু স্বরে বলল, এখন এই নামটা বলবো আমি। বাঁধন কোনো নড়চড় ছাড়া দৃঢ় সংক্ষিপ্ত স্বরে জবাব দিল, ইয়েস, দ্যাটস ইয়োর আইডেন্টিটি নাও। রূপা একটা ঢোক গেল, তার কণ্ঠস্বর কাঁপছে। কিন্তু সবাই? বাঁধন আবার তাকে থামিয়ে দিল। সবাই কি ভাবলো আর কি না ভাবলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। বাট এখন আমি কোনো এক্সকিউজ শুনতে
পারছি না। এক মুহূর্তে স্থির হয়ে রইল রূপা। চারপাশে ভিড়, হাজারো চোখের চাহনি যেন এক নিমেষে অর্থহীন হয়ে গেল তার কাছে। অসহায়ের মতো একটা দীর্ঘশ্বাস ফেলে সে আবার মাইক্রোফোনের সামনে ঝুঁকে দাঁড়ালো। লজ্জায় কান দুটো টকটক লাল হয়ে উঠল। সে নিজেকে সামলে নিল। মিষ্টি এসে অন্তত আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম, আমি মিসেস বাঁধন রহমান। উপস্থিত সম্মানিত শিক্ষক মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, প্রিয় অতিথিবৃন্দ আর আমার প্রাণের সহপাঠী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদের সবার জীবনে এক আবেগঘন মুহূর্ত, হাসি, আনন্দ, স্মৃতি আর কিছুটা বিদায়ের মিশেলে সাজানো এই আয়োজন চিরকাল আমাদের হৃদয়ে অমিল হয়ে থাকবে। এই অনুভূতিকে হৃদয়ে ধারণ করে আমি এখন একটা আবৃত্তি করতে যাচ্ছি। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। অবিবাহিত মেয়ের মুখে মিসেস বাঁধন রহমানটা পরিচয়টা শোনার পর পুরো অডিটোরিয়াম যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ছাত্রছাত্রীরা কয়েক মুহূর্তের জন্য পুরোপুরি পাথরের মতো স্থির হয়ে গেল, যেন তারা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু এই বিস্ময় ঘোর কাটতে না কাটতে শুরু হলো অট্টহাসি। সবার মনে হলো এটা হয়তো কোনো সস্ত কৌতুক বা অভিনয়। তাদের উপহাসে হাসি আর ফিসফাস অডিটোরিয়ামের বাতাসে ঢেউয়ের মতো আশ্রে পড়তে লাগলো। রূপা স্থবিত হয়ে দাঁড়িয়ে রইল। লজ্জায় মাথাটা তার মাটির দিকে নেমে এলো। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সবাই কেন এভাবে উপহাস করলো? আমি কি কোনো ভুল করলাম? চোখের কোণে জল চিকচিক করে উঠল। সবার এই মস্কারে বাঁধনের জল শক্ত হয়ে কাঠ হয়ে গেল। তার চোখে তখন দৃষ্টিতে আগুনের তীব্রতা। সে আর এক মুহূর্ত দেরি করল না। মাইক্রোফোনটা এক হাতে শক্ত করে চেপে ধরে অন্য হাত রূপাকে নিজের শরীরের সাথে মিশিয়ে জড়িয়ে ধরল, যেন পুরো জগতের সামনে নিজের অধিকার জাহির করছে। বাঁধন গর্জে উঠল, শি ইজ মাই ওয়াইফ। বাঁধনের একটি শব্দে পুরো মঞ্চ যেন বোমা ব্লাস্ট হলো। হাসি শব্দটা মুহূর্তে মিলিয়ে গিয়ে এক গভীর স্তব্ধতা নেমে এলো। সবার চোখ ছানাবড়া হয়ে গেল। অবিশ্বাস আর বিস্ময়ে ছাত্রছাত্রীদের মুখ হা হয়ে গেল। বাঁধন রূপাকে আরো শক্ত করে ধরে সামনে তাকে দাঁতে দাঁত চেপে বলল, রূপা, শি ইজ মাই ওয়াইফ, অর্থাৎ মিসেস বাঁধন রহমান। সে নিজের পরিচয় দিয়েছে। এখন এই নাম সে হাসার মতো কিছু নেই। তোমরা হয়তো জানো না, কিন্তু জানার দরকার। কেন সে মিসেস বলল? একটা অবিবাহিত মেয়ে এমনটা দাবি করলো কেন? তা নিয়ে মজা শুরু করার আগে তোমাদের জিজ্ঞাসা করা উচিত ছিল। বাঁধন এবার ডান হাতটা লোকটান সজোরে চেপে ধরল। তার গলার রগ ফুলে উঠল রাগে। সে আবার গর্জে উঠল, পড়াশোনা করে এই শিক্ষা পেয়েছো তোমরা? কার থেকে কিভাবে আচরণ করতে হয় সেই সেন্স হারিয়ে ফেলছো? যাক, সেটা আমার দেখার বিষয় না। দ্যাটস ইয়োর পার্সোনাল ম্যাটার। এখন আমার কথা সবাই সরি বলবে ওকে রাইট নাও। মুহূর্তের মধ্যে পুরো অডিটোরিয়াম যেন জমাট বেঁধে গেল। বাঁধনের সেই হুঙ্কার আর রাগী হুমকি শুনে ছাত্রছাত্রী ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। কারো সাহস হলো না মাথা তুলে তাকালো। একে একে সবাই অপরাধীর মতো নিচু স্বরে উচ্চারণ করলো, সরি রূপা। সবাই সরি বলা শেষে করার পর মঞ্চে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। অডিটোরিয়ামের বাতাস যেন ভারী হয়ে উঠছে। মেয়েদের চোখ বরাবর রূপার দিকে ঘুরছে, যেন তারা বিশ্বাস করতে পারছে না এই শহরের দুর্দান্ত প্রতাপশালী এসপির স্ত্রী এই রূপা। যে ছেলেটাকে নিয়ে এতক্ষণ তারা নিজেদের মনত করে শৌখের স্বপ্ন বুনেছিল, সেই ছেলেটা বিবাহিত। এই অমুক সত্যিটা সবার তাদের স্বপ্নকে নিমেষে ধূলিসাৎ করে দিল। প্রেমে পড়ার আগে যেন সবাই এক চরম ছ্যাঁকা খেয়ে স্তব্ধ হয়ে গেল। সব কিছু এক নিমেষে শেষ হয়ে গেল। বাঁধন রূপার দিকে তাকিয়ে শীতল ও দীর্ঘকণ্ঠে উত্তর দিল, চুপ না করে থেকে শুরু করো। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। রূপা এক মুহূর্তের জন্য বাঁধনের দিকে তাকালো। লোকটার রাগী চেহারা আড়ালে এক অদ্ভুত কর্তৃত্ব। সে বাধ্য হয়ে আবার মাথা উঁচু করলো। রূপা এক মুহূর্তের জন্য বাঁধনের দিকে তাকালো। লোকটার রাগী চেহারা আড়ালে এক অদ্ভুত কর্তৃত্ব। সে বাধ্য হয়ে বাবার মাথা উঁচু করলো। ডায়েরি পাতার দিকে তাকিয়ে মুখ জের করে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। এরপর শান্ত কিন্তু স্পষ্টভাবে কবিতা আবৃত্তি শুরু করলো। অডিটোরিয়ামের প্রতিটি ছাত্রছাত্রী এখন মন্ত্রমুগ্ধের মতো নিস্তব্ধ হয়ে সেই আবৃত্তি শুনছে। বাঁধন দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মূর্তিমান মতো দাঁড়িয়েছে। তার স্থির দৃষ্টি রূপার উপর আটকেছে। রূপার ঠোঁট নাড়ানো ভঙ্গি, তার সেই মিষ্টি হাসি, প্রতিটা শব্দের আবেগ, সব কিছু বাঁধনের বুকের ভিতর এক অদৃশ্য আলোড়ন তুলে দিয়েছে যাচ্ছে। অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল গড়িয়ে
4টা বেজে গেল। ক্লান্ত শরীর নিয়ে ছাত্রছাত্রী যে যার গন্তব্যে ফিরতে শুরু করছে। ওদিকে নাদিয়া আর কেয়া রূপাকে টেনে হিঁচড়ে এক কোণে নিয়ে গিয়ে যা ইচ্ছা তাই বলছে। রূপার বিয়ে হতেছে অথচ কেন তারা জানল না, তাও আবার তার সৎ ভাইয়ের সাথে। এই খবরটা মুহূর্তে পুরো কলেজ চত্বরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। যারা রূপা আর বাঁধনকে চেনে তারা এখন আড়ালে ফিসফাস করছে, ভাই বোন বিয়ে হয় একটু লজ্জা করল না? ছি, এরকম সন্তান যেন কারো ঘরে না হয়। লোকগুলো আড়ালে কুকুরের মতো ঘেউ ঘেউ করলো। সামনে গিয়ে কিছু বলার কারো সাহস নেই। বাঁধন আর আকাশ ততক্ষণে প্রিন্সিপাল স্যারের রুমে কোনো এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। ওদিকে সীমার যেন শোকে পাথর হয়ে গেছে। রূপা বিবাহিত, এই কথাটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আতঙ্কে তার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়েছে। ইস্তিয়াকের কথা ভাবতে সীমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ইস্তিয়াক যদি এই সত্যটা জেনে যায় তবে কি আদৌ এটা মেনে নিতে পারবে? সীমার এলোমেলো ভাবনার মাঝে তার হাতের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতে তার বুকের ভেতরটা ধক করে উঠল। ভেসে উঠছে প্রিয় স্বামীজান নামটা দেখে তার হাত পা কাঁপতে শুরু করলো। ইস্তিয়াক ইদানিং কাজের প্রয়োজনে ঢাকা গেছে, কিছুদিনের মধ্যে ফেরার কথা। ইস্তিয়াক ফোনে সবসময় রূপার খোঁজ খবর নেয়। স্ক্রিনের দিকে তাকিয়ে সীমা স্থবির হয়ে গেল। ফোনটা রিসিভ করবে কি করবে না বুঝতে পারছে না। তার দ্বিধার মাঝে ফোনটা আবার কেটে গেল, আবার বেজে উঠল। এবার বাধ্য হয়ে সীমা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানে দিল। ওপাশ থেকে ইস্তিয়াক বিরক্ত কণ্ঠে ভেসে এলো, অনুষ্ঠান কি এখনো শেষ হয়নি? কেন কল ধরছিলে না? সীমা শুকনো ঢোক গেল। তার গলাটা শুকিয়ে কাঠ হয়েছে। কাঁপা কাঁপা গলায় কোনো মতে আড়লা, ওই আসলে একটু ওয়াশরুমে গিয়েছিলাম তো তাই খেয়াল করিনি। ইস্তিয়াক শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় তুমি এখন? সীমা কাঁপা গলায় উত্তর দিল, কলেজ। ও, তার মানে অনুষ্ঠান শেষ হয়নি? হুম, শেষ হয়েছে। রূপা কি আশেপাশে আছে? সীমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ফোনটা কানে চেপে শুয়ে দ্রুত চারপাশে একবার চোখ বুলিয়ে কিছুটা দূরে গেটের কাছে রূপাকে দেখে যাচ্ছে। বান্ধবীদের সঙ্গে কি যেন বলছে। সীমা নিচু স্বরে বলে, হ্যাঁ আশেপাশে আছে। স্ত্রী কোনো রাগ ঢাক না করে উঠল, শোনো সীমা, আমি এবার ফিরে এসে রূপাকে প্রপোজ করব। আর এইসব ম্যানেজ করার দায়িত্ব তোমার। তুমি যেভাবে পারো ওকে রাজি করাবে। আমি ঢাকা এমনি আসিনি, বড় একটা চাকরির বন্দোবস্ত হয়েছে আমার। আমার প্ল্যান একদম পরিষ্কার, ফিরে রূপাকে প্রপোজ করব, এরপর তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে ফেলবো। ইস্তেকের প্রতিটি কথা যেন সীমার বুকের ভেতরটা ধারালো ছুরির মতো বিঁধল। তার পুরো শরীর নিস্তেজ হয়েছে। রূপা যে বিবাহিত এই অমুক সত্যিটা ইস্তেক জানলে কি করবে তা ভেবে সীমার মাথা ঘুরছে। লোকটা যে জেদি, এই সত্য সে কোনোভাবে মেনে নেবে না। সীমা চুপ করে দেখে ইস্তেক বিরক্ত স্বরে বলল, কী বলছো? কথা বলছেন না যে? শরীর কি খারাপ তোমার? সীমার চোখ দিয়ে দুফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে চোখ মুছে নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক হওয়ার ভান করে বলল, আমি একদম ঠিক আছি। আপনি দ্রুত আসেন, আমি সব ব্যবস্থা করে রাখবো। স্ত্রী একেবারে বেশ খুশি হয়ে বলল, ধন্যবাদ সীমা। আমি মন থেকে দোয়া করি আমার কাছ থেকে যাওয়ার পর তুমি একজন যত্নশীল মানুষের হাতে পড়ো, সে তোমাকে অনেক ভালোবাসবে। সীমার গলাটা একদম বুঝে আসে। এক মুহূর্তের জন্য মনে হলো বুকটা ফেটে রক্ত বেরোচ্ছে। কোনো মতে নিজেকে সামলে ভাঙা গলায় ফুঁপিয়ে উঠল, আপনার দোয়া আমার চাই না, বলে সে ফোনটা কেটে দিল। হাতের মুঠোয় থাকা ফোনটা যেন সীমার কাছে এখন জ্বলন্ত কয়লা। বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে এক অসহ্য যন্ত্রণা, যা সহ্য করা সীমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। কান্নার ধমক আড়াল করতে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ইস্তিয়াকের হাত ধরে টেনে নিয়ে গিয়ে দ্রুত কলেজের গেট থেকে বেরিয়ে গেল। অন্যদিকে বাঁধন আর আকাশ প্রিন্সিপাল স্যারের সাথে কথা শেষ করে বেরিয়ে এলো। নাদিয়া আর কেয়া তখন রূপার কাছাকাছি, কিন্তু বাঁধনকে দেখে ভয়ে কুঁকড়ে গিয়ে দ্রুত বিদায় নিয়ে কেটে পড়ল। এখন গেটের সামনে রূপা আর বৃষ্টি দাঁড়িয়েছে, তাদের মুখোমুখি বাঁধন আর আকাশ। আকাশ কয়েক মুহূর্ত চুপচাপ বৃষ্টির দিকে তাকিয়ে রইল, এরপর একটা চাতুর্য হাসি এসে বাঁধনের দিকে তাকিয়ে বলল, বাঁধন, সারাদিন তো গুমোট হয়ে কাটলো, চল কোথাও একটু ঘুরে আসি। বাঁধন কোনো উত্তর দিল না। তার শান্ত চোখের দৃষ্টি হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। পরনে কালো ব্লেজারটা এক ঝটকায় খুলে রূপার দিকে ছুঁড়ে মারল। ব্লেজারটা গিয়ে সরাসরি রূপার মাথার উপর আছড়ে পড়ল। রূপা চমকে উঠল। ব্লেজারটা খামচে ধরে রাগি চোখে বাঁধনের দিকে তাকিয়ে ফুঁসে উঠল, এটা কি হলো? এভাবে ছুঁড়ে মারলেন কেন? বাঁধন তার কথা কোনো গুরুত্ব দিল না। ধীর স্থিরভাবে শার্টের হাতাগুলো কোণে পর্যন্ত গুটে সে আকাশের দিকে ফিরল। তার চোখের চাহনি এখন আর অদ্ভুত দাপট। কোথায় যাবে? আকাশ এক মুহূর্ত ভেবে নিয়ে বলল, চল, কাছেই নদীটা আছে, শুনেছি বর্ষার পানি অনেক বেড়েছে, ঝেড়ো হাওয়াটা উপভোগ করে
যাব, চলে আসবো সেখানে। বাঁধন আর কোনো কথা বলে না। সে রূপা আর বৃষ্টিকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। তার হাঁটার ভঙ্গি একছত্র দাপট। না থেমে, পিছিয়েও ফিরে না তাকিয়ে আকাশকে নির্দেশ দিল, দুটোকে নিয়ে আয়। আকাশ রূপার বৃষ্টির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তারপর গম্ভীর করে বলল, দাঁড়িয়ে না থেকে চলো। বৃষ্টি পরিস্থিতি বুঝে কুঁকড়ে গেল। সে ইতস্তত করে আকাশের দিকে তাকিয়ে করজোড় করে বলল, স্যার আপনারা যান, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বাসায় যাই। আকাশ বৃষ্টির দিকে পা এগিয়ে আসলো। তার চাহনিতে আগের সেই বন্ধুসুলভ ভাব নেই, এক তীব্র কর্তৃত্ববোধ। সে ধমকে শুয়ে বলল, তোমার কাছে কি আমি জানতে চেয়েছি তুমি কোথায় যাবে? আমি বলেছি যখন, তখন কোনো কথা না বলে চুপচাপ আমাদের সাথে চলো। বৃষ্টি আর টু শব্দ করার সাহস পেল না। আকাশ শীতল আর কড়া চাহনি দিকে তার মুখ দিয়ে কথা সরে গেল। রূপা আর বৃষ্টি বাধ্য হয়ে আকাশের পিছু পিছু হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে তারা গাড়ির কাছে পৌঁছলো। রূপা আর বৃষ্টি নিভৃতে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। সামনের ড্রাইভিং সিটে বাঁধন বসলো পাথরের মতো শক্ত হয়ে। তার পাশের সিটে আকাশ। পুরো পথটা গাড়ির ভেতরে এক দমবন্ধ করার নীরবতা। বাঁধন খুব সাবলীলভাবে গাড়ি চালিয়ে গেল। আর কিছুক্ষণ পর নদীর ধারে এসে গাড়ি থামলো। চারজন গাড়ি থেকে নেমে নদীর একদম কিনারে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যার স্নান আলোয় নদীর পানি আঁকাবাঁকা ঢেউ ছন্দ তুলছে। নদীর হিমেল হাওয়া বয়ে যাচ্ছে চারপাশ দিয়ে। রূপার মনটা মুহূর্তের মধ্যে বিষাদ ভুলে খুশিতে ঝলমল করে উঠল। বাঁধন বিশাল ব্লেজারটা বুকে জড়িয়ে ধরে সে দু হাতে শক্ত করে চেপে ধরে। রূপা চোখ বন্ধ করলো। বাতাসের ঝাপটায় তার চুলগুলো উঠছে। বৃষ্টির মনের সব ভয় কাটিয়ে সেখানে একরাশ মুগ্ধতা। রূপার কেউ ইচ্ছে হলো পানিটা একবার ছুঁয়ে দেখে। নিজেকে আর ধরে রাখতে পারল না। ঢালু ব্যাডলি বেয়ে নিচে নামার জন্য এক পা বাড়াতে বাঁধন বিদ্যুৎ গতিতে রূপার হাত চেপে ধরল। বাঁধনের কণ্ঠস্বর এখন আগুনের মতো উত্তপ্ত। ওদিকে কোথায় যাস? রূপা তার হাত ছাড়ানোর জন্য ছটপট করতে করতে বলল, একটু পানি ধরবো, হাতটা ছাড়ুন প্লিজ। বাঁধন এবার হাতটা আর শক্ত করে চেপে ধরল। ছুতে হবে না, দেখছিস না পানি কত বাড়ছে, একদম নিচে নামবি না। কথা কানে যাচ্ছে না? রূপা গাল ফুলে বলল, প্লিজ একটু, জাস্ট একটু ধরবো, প্লিজ প্লিজ। বাঁধন ধমকে উঠল, আমি না করছি শুনতে পাস না? আই অ্যাম উইক ফর ইউরোপ। তোকে নিয়ে বিন্দুমাত্র রিস্ক নেওয়া আমার পক্ষে সম্ভব না। বাঁধনের এসব আবেগমাখা কথার ধার ধারে না রূপা। তার মাথায় তখন অন্য কিছু নেশা করছে। সে যে করে হোক পানি ছুঁবে। সুযোগ বুঝে রূপা এক ঝটকে বাঁধনের কবজিতে সজোরে দাঁত বসিয়ে দিল। ব্যথায় আত্মনাদ করে হাত ছাড়িয়ে নিল। আহ, রূপের বাচ্চা। হাত ছাড়ার সঙ্গে সঙ্গে রূপা ব্লেজারটা জড়িয়ে ধরে বালি বেয়ে দ্রুত নিচে নেমে গেল। নদীর কিনারে পৌঁছে সে পানি নিয়ে অদ্ভুত খেলে মেতে উঠল। দুই হাত পানি ছিটায় খিলখিল করে হেসে উঠল। তার সে হাসি যেন নদীর ঢেউর চেয়ে বেশি প্রাণবন্ত আর ছন্দময়। বাঁধন যন্ত্রণায় হাতটা ধরে রাগে কাঁপছিল, কিন্তু রূপার সেই হাসির শব্দ কানে যেতে সে নিচে তাকালো। পানি ছিটে ভিজে যাওয়া রূপার সেই বাঁধনারা খুশি দেখে বাঁধনের ভেতরে সমস্ত রাগের আগুন এক নিমেষে নিভে গেল। হাতের যন্ত্রণার কথা সে ভুলেই গেল। এক অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে সে তাকিয়ে রইল রূপার দিকে। তার মনে হলো পৃথিবীর সমস্ত সৌন্দর্য ওই এক টুকরো হাসিতে আটকে গেছে। রূপার বাঁধনারা খুশি দেখে বৃষ্টি আর নিজেকে সামলাতে পারল না। এক মুহূর্তে দ্বিধা কাটিয়ে সেও বালি পেরিয়ে নিচে নেমে এলো। দুই বান্ধবী এক নদীতে পানিতে একে অপরের গায়ে পানি ছিটিয়ে খুনসুটিতে মত্ত। উপরে দাঁড়িয়ে বাঁধনার আকাশ, দুজনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল দুই প্রাণবন্ত মূর্তির দিকে। তাদের চোখে এক অদ্ভুত মুগ্ধতা। হঠাৎ খোলা মাঝে রূপা কীভাবে যেন বালি থেকে এক মুঠো ভেজা কাদা তুলে নিল। তার চোখে তখন অদ্ভুত ঝিলিক। উপরে দাঁড়িয়ে থাকা বাঁধনের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কাদাটা ছুঁড়ে মারল। প্যাত করে শব্দ হলো। কাদা গিয়ে লাগলো বাঁধনে ধপধপে সাদা শার্টের আর বুকের উপর লেপটে গেল। সাদা শার্টের কাদার দাগগুলো লাগে রূপার চরম স্পর্ধা। রূপার এমন কাণ্ড দেখে বৃষ্টির সাহস পেয়ে গেল। সে এক মুঠো পানি তুলে সজোরে আকাশের গায়ে ছিটিয়ে দিয়ে চিৎকার করে উঠল, হ্যাপি এনজয় স্যার, একটু না ভিজলে ঘোরার মজাই পাওয়া যাবে না। মুহূর্তের মধ্যে বাঁধন আর আকাশের চেহারা বদলে গেল। তাদের চোখের শান্ত দৃষ্টি এখন রাগের আগুন জ্বলছে। শিকারী মাঘের মতো তারা দুজনে বালি বেয়ে নিচে নামতে শুরু করলো। বৃষ্টি দুজনের অবস্থা দেখে আঁচ করতে পারলো মহাবিপদ। সে অন্যদিকে ঘুরিয়ে বালির উপর দৌড়াতে শুরু করলো আর চিৎকার করে রূপাকে সতর্ক করলো, রূপা ভাগ, সিংহ খেপেছে, এবার ধরতে পারলে আস্ত খেয়ে ফেলবে। রূপা দৌড়ানোর আগে বাঁধনের দিকে তাকালো, দেখলো বাঁধন আগুন রাখি চোখে তার দিকে তাকিয়ে আছে।
মুহূর্তে দেরি না করে রূপা বৃষ্টির পিছু পিছু দৌড়ানো শুরু করলো। বাঁধন আর আকাশ রোদের পিছু ছুটলো। বাঁধন গলার গর্জন বাতাস ছিঁড়ে বেরিল, রূপ তারা বলছি। ওদিকে আকাশ বৃষ্টির পিছনে মরিয়া। বৃষ্টি দৌড়তে দৌড়তে হাঁপাচ্ছে, তার গায়ের জামাটা বালি জড়িয়ে যাচ্ছে। তবু সে প্রাণ বাঁচাতে ছুটছে আর আত্মনাদ করছে। স্যার, ভুল হয়ে গেছে। খুশির চোটে কখন যে কী করেছি নিজেও জানি না। স্যার প্লিজ, আর হবে না, মাফ করে দিন। এভাবে দৌড়তে দৌড়তে রূপার পায়ের তলার বালু সরে গেল। ভাষ্য না পেরে রূপা আসছে বলে পিচ্ছিল কাদায়। বাঁধনে সে দামি পরিষ্কার ব্লেজারটা যা রূপা নিজের গায়ে জড়িয়ে রেখেছিল, সেটা এক মুহূর্তে কাদায় মাখামাখি হয়ে নষ্ট হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাঁধনে সে রূপার সামনে দাঁড়ালো। সে দাঁতে দাঁত চেপে আগুনের মতো জ্বলন্ত দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে রইল। বাঁধনের রাগী চাহিনি থেকে রূপা ভয়ে কুঁকড়ে গেল। সে পিছিয়ে যেতে যেতে কাঁপা গলা বলল, সরি, মজা করছে, প্লিজ, ভুল হয়ে গেছে ভাইয়া। কিন্তু বাঁধন আর কোনো চেঁচামেচি করলো না। সে মুহূর্তের মধ্যে রূপার সামনে কাদার উপর হাঁটু গেড়ে বসলো। রূপার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত মিষ্টি হাসি আসলো। এতক্ষণ পর সে শান্ত হাসি দেখে রূপার ভয় যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। তার মাথায় ঘুরপাক খাচ্ছে, এত রাগী মানুষটা হুট করে এত শান্ত হয়ে গেল কী করে? বাঁধন রূপার চোখের আড়ালে কোনো এক ফাঁকে বালু থেকে দুই হাতে কাদা তুলে নিল। সে বাঁকা হেসে আলতো করে রূপার গাল দুটো নিজের দু হাতে ধরল। রূপার ত্বকে বাঁধনের হাতের শীতল স্পর্শ আর কাদার ঠান্ডা অনুভূতি লাগতে সে শিউরে কেঁপে উঠল। বাঁধন স্থির দৃষ্টিতে রূপার চোখের গভীরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আরে ইয়ার জানু টুস, ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু করবো না। হঠাৎ রূপার মনে হলো তার গালে খুব ঠান্ডা কিছু একটা লেগেছে। সে দ্রুত বাঁধনের হাতটা নিজের গাল থেকে সরিয়ে নিল। তার আঙুলের ডগায় লেগে থাকা সেই ভেজা কাদার আস্তরণ দেখে তার চোখ কপালে উঠে গেল। সে ধড়ফড় করে বাঁধনের দিকে তাকালো। বাঁধন তখনও তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। রূপা বিরক্ত সুরে জিজ্ঞেস করলো, এটা কি হলো? বাঁধন যেন কিছুই জানে না, এমন একটা ডোনকেয়ার ভাব নিয়ে ভুরুচে বলে, কি হয়েছে? রূপা এবার আগে ফুসে উঠল, আপনি আমাকে কাদা দিলেন কেন? বাঁধন এবার রূপার মুখের উপর একদম কাছে ঝুঁকে এলো। বাঁধনের গরম নিষ্ঠায় রূপার মুখমণ্ডল ছুঁয়ে যেতে রূপার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ কেঁপে উঠল। সে স্থবির হয়ে বলল, বাঁধন ফিসফিস করল, প্রতিশোধ নিয়েছি। রূপা কোনো কথা বলল না। কাদা মাখা গালে সে চুপচাপ কাদার উপরে বসে রইল। রূপার সেই নীরবতা বাঁধন খেয়াল করলো। রূপার ধবধবে ফর্সা গালের দুই পাশে কাদার কালো দাগগুলো দেখে বাঁধনের ভিতর হাসির ফোয়ারা ছুটছে। কিন্তু সে অমানসিক শক্তিতে ঠোঁট কামড়ে সেই হাসি চেপে রাখলো। এরপর বাঁধন রূপার সামনে উঠে কিছুটা দূরে সরে গিয়ে বসলো। দুই হাত পেছনে ভর দিয়ে নদীর দিকে তাকালো। দূরে নদীর ঢেউগুলো তখন আধারে দোল খাচ্ছে। বাঁধনের এক অদ্ভুত ঘোর লাগা গম্ভীর কণ্ঠে গেয়ে উঠল, নদীর পানি দেখলে তোমারে করে ছলছল, দোহাই লাগে উড়ায় না শাড়ির আঁচল। এক মুহূর্ত থামল, তারপর চোখ ফিরিয়ে রূপার পানে চেয়ে আবার গেল, তুমি বাঁকা ঠোঁটে আর হেসো না, দেখবে যে জ্বর আসিল বাতাস লাগে না আমার প্রাণে। বাঁধন রূপের অধিকারী পর্ব 10। পুরো গল্পটা প্লেলিস্টে, ঠিক আছে? কলঙ্কের কারুকাজটা দেব। গল্প শুরু করছে মানে এন্ড অবধি হবে, শুধু চ্যানেলের সাথে জুড়ে থাকো।